আচ্ছা, মহাকর্ষীয় বিভবের এই প্রবলেমগুলা এখানের মধ্যে আমরা জাস্ট ইয়েগুলো দেখি। 23 নম্বরে দেখো স্যার, পৃথিবীকে মহাকর্ষ বিকর্ষ বলছে পৃথিবীকে 5.5 × 10⁻³ কেজি পার মিটার কিউব গড় ঘনত্বের তৈরি এত ব্যাসার্ধ বলে দিচ্ছে একটি গোলক হিসেবে ধরে পৃষ্ঠের বিভব বের করো। গোলকের পৃষ্ঠের বিভব বের করা শিখাচ্ছি, আমি তোমাদেরকে সূত্র পাঠিয়ে দিবে, সরাসরি হয়ে যাবে, অঙ্ক আমি করাচ্ছি না, সরাসরি তোমরা প্র্যাকটিস করার জন্য দিচ্ছি এটা। 24 নম্বর প্রশ্নটা দেখো, বুঝি নাই? খাতায় আছে না? কি বলে সূত্র মনে করে দিব, -gm/r। পৃষ্ঠের জন্য এটা ছিল না, এটাই আর কি। বাসায় কিন্তু সূত্র একদমই পড়ো না। 24 নম্বরে দেখো, 2000 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু থেকে 10 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। এটার জন্য তোমরা সরাসরি বিভবের যে সূত্রটা আছে, বর দেওয়া আছে, এই যে সেম এখানে হবে যে তোমার gm/r, দূরত্বটা হচ্ছে r বসাই দিবা, m এর মান 2000 বসাই দিবা, r এর মান তোমরা কি বসাই দিবা, 10 মিটার বসাই দিবা, তাহলে তোমরা পেয়ে যাবা। 25 নম্বর প্রশ্নটা দেখো, একটি বিন্দু বস্তু যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরের দিকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখন বলছে পৃথিবীর ভর, ব্যাসার্ধ, জি এর মান সবগুলো বলে দিচ্ছে, এই বস্তুটির মহাকর্ষীয় বিভব বের করো। তাহলে এ একটি বিন্দু বস্তু। 25 নম্বরে যাও স্যার, এই বস্তুটির জন্য মহাকর্ষীয় বিভব হিসাব করো। মানে এই বস্তুটা যেখানে আছে সেখানে আমরা মহাকর্ষীয় বিভবটা কত বের করতে চাচ্ছি। তো পৃথিবীর জন্য এটা পৃথিবী গোলকের বাইরেরটা দিয়ে করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তারপর আমরা এখানে দেখাচ্ছি, দেখো স্যার, এটা আমাদের 100 কিলোমিটার, এটুকু আমরা জানি ব্যাসার্ধ। 100 কিলোমিটার মানে হচ্ছে তোমার 10⁵ মিটার, আর এটা আসছে 6.4 × 10⁶ মিটার। এই দুটো আমাকে বলে দিচ্ছে। এইগুলো যদি আমাকে বলে তাহলে আমরা কিভাবে বের করতে পারি, বস্তুটির মহাকর্ষীয় বিভব বের করো। এটা আসলে প্রশ্নটা এইভাবে বলাটা ঠিক হয়নি। আমাদের স্যারের আসলে প্রশ্ন বলার সময় একটা ঝামেলা করে, বস্তুটির অবস্থানে মহাকর্ষীয় বিভব, কারণ ওই বস্তুর তো কোনো বিভব না, বস্তুর অবস্থানে পৃথিবীর বিভব বের করতে বলছে। ঠিক আছে স্যার? সো এই কারণে আমাদের এখানে যে বলছে এই বস্তুটা যেখানে আছে, এই বস্তুটা পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে আছে, তো ওই অবস্থানে আমরা মহাকর্ষীয় বিভব বের করছি কার জন্য? পৃথিবীর জন্য বের করতেছি। তাহলে মহাকর্ষীয় বিভব আমরা কি পাবো স্যার? V ইকুয়াল, আবার থাকবে স্যার সামনে একটা মাইনাস থাকবে, gm/r। ঠিক আছে স্যার? তাহলে gm/r যদি করে, g এর মান আমরা জানি 6.67 × 10⁻⁻11, এটা পেলাম। পৃথিবীর ভর আমাদের কত দিয়ে দিচ্ছে স্যার? 6 × 10⁻24। আর r এর মান কত হবে? r এর মান কিন্তু স্যার দুইটা মিলাই হবে, 6.4 × 10⁶ প্লাস 10⁵। এই দুটো যদি আমরা যোগ করে দিই স্যার, আমাদের কত আসবে? 6.5 × 10⁻6 আসে। ক্যালকুলেশন করে ফেলো, 25 নম্বর আনসার এটুকু হয়ে যাবে। ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই আনসার। কত আসে? 6.67 × 10⁻11, 6 × 10⁴। উপরে 40 আসে, 4 × 10⁻, কত আসে?
61 পয়েন্ট 56 × 10⁶, তার মানে 6.156 × 10⁷। এটা আসছে, বাকিদেরও আসছে, এটাই আসছে। আচ্ছা, এটা আমরা কি লিখব? মহাকর্ষীয় বিভবের একক কি বলছিলাম? কোন একক কি বলছিলাম? মহাকর্ষীয় বিভবের একক জুল, 1 কেজি ভরের বস্তু আনতে জুল পার কেজি, না স্যার? এবার 26 নম্বর প্রশ্ন দেখো, সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে দেওয়া আছে, পৃথিবী হতে সূর্যের দূরত্ব দেওয়া আছে, পৃথিবী ও সূর্যের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান কত? এদিকে তাকাও। এই হলো আমাদের সূর্য আর এই হলো আমাদের পৃথিবী। এদের দুজনকে যদি আমরা যুক্ত করে দিই, তাদের মাঝে যে মধ্যবিন্দুটা আছে সেই মধ্যবিন্দুতে বিভব জানতে চাওয়া হয়েছে। বাচ্চারা, বিভব কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার ছিল। তাইলে আমরা কিভাবে করব জানো স্যার? আমরা এই সূর্যের জন্য একটা বিভব হিসেব করব, পৃথিবীর জন্য একটা কি করব? বিভব হিসেব করব। সূর্যের বিভব, পৃথিবীর বিভব, দুইটাকে মিলে যোগ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে স্যার। তাহলে আমরা চলো স্যার করি। মধ্যবর্তী দূরত্ব নিয়ে আগে একটু কাজ করি স্যার। সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। তাহলে প্রত্যেকের মধ্যবিন্দু হতে প্রত্যেকের দূরত্ব, প্রত্যেকের মানে পৃথিবী এবং সূর্যের প্রত্যেকের মধ্যবিন্দু হতে দূরত্ব, মধ্যবিন্দু হইতে প্রত্যেকের দূরত্ব কত আসছে বলো স্যার? মধ্যবিন্দু হতে প্রত্যেকের দূরত্ব হচ্ছে তোমার, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের আসে 7.5 × 10⁻10, রাইট? 7.5 × 10⁻10, ঠিক আছে না? ওকে, এবারে তাহলে স্যার আমরা আর জেনে ফেলছি, তাহলে সুতরাং মধ্যবিন্দুতে বিভব বিভবটা এবারে সূর্যের জন্য যেটা আসবে সেটা আমরা করব -gm, সূর্যের জন্যটা করব ডিভাইডেড বাই আমরা কি করব? আর করব সূর্যের থেকে দূরত্ব, ওই আর কিন্তু আমাদের এটা প্রত্যেকের থেকে দূরত্ব আর, এটা আমরা লিখে রাখবো। এখানে আর লিখব -g পৃথিবীরটা ডিভাইড বাই আর, এটা করতে হবে স্যার। বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। একটু দাঁড়াও স্যার, এখানে প্লাস মাইনাস নিয়ে কোনো কিছু হবে কিনা আমি একটু দেখি স্যার, আপনারা এটা তুলেন।
ঠিক আছে স্যার, এটাই কত আসছে বলো তো স্যার দেখি, এটা মান বসালে কত আসে, মাইনাস জি ডিভাইডেড বাই আর যদি কমন নিয়ে নিই তাহলে এম এস প্লাস এম ই, আমাদের জি এর মান কত 6.67 ইন্টু 10⁻11 আর আর এর মান আসছে 7.5 ইন্টু 10⁻10। মাসগুলোকে অ্যাড করে দাও স্যার, পৃথিবীর ভর আর সূর্যের ভর যে দুটো দেওয়া আছে এই দুটাকে যোগ করে দাও। টু ইন্টু 10⁻30 যোগ 6 ইন্টু 10⁻24 কত আসে বলো স্যার? টু ইন্টু 10⁻30 6 ইন্টু 10⁻24 কেয়ারফুলি বসাবার, প্রত্যেক আলাদা করে দেখো। প্রত্যেকে ক্যালকুলেটার আনবা, প্রত্যেকে ক্যালকুলেটার দিয়ে করে দেখবা। 1.78, ভেরি গুড আনসার মিলছে। 1.78 ইন্টু 10⁹9, ওকে। 27 নম্বরটা দেখো এবারে কত, এখানে মাইনাস সামনে, ও আচ্ছা হ্যাঁ সামনে মাইনাসটা হবে, থ্যাংক ইউ। আচ্ছা সাতাশ নম্বর প্রশ্নটা একটু দেখো স্যার, কুইক 27 নম্বর প্রশ্নটা একটু সবাই দেখো, প্রশ্নটার দিকে তাকাতে হবে। সূর্যের তার দিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য হতে পৃথিবীর নিকটবর্তী দূরত্ব এবং দূরবর্তী দূরত্ব যথাক্রমে দেওয়া আছে আমাদেরকে। একজন শিক্ষার্থী হিসেব করে বলল পৃথিবীকে নিকটতম হতে দূরতম দূরত্বে সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে 1.8 ইন্টু 10⁻29 জুল কাজ সম্পাদন করতে হয়। এখন বলতেছে কি, সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে দেওয়া আছে, শিক্ষার্থীর হিসাবের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো। শিক্ষার্থী যে হিসাবটা বলছে সেটা কি আসলে ঠিক কিনা, তাহলে তার স্টেটমেন্টটা ঠিক কিনা আমাকে দেখতে হবে। শিক্ষার্থী বলছে কি, যে পৃথিবীর নিকটতম এবং দূরতম দূরত্বে সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ সম্পাদন কতটুকু করতে হচ্ছে, নিকটতম থেকে দূরতমতে যেতে, নিকটতম থেকে দূরতমতে যেতে কাজের কি করতে হচ্ছে স্যার। আমরা একটা জিনিস মনে রাখবো, বিভব মানে কি বলছিলাম বাচ্চারা, বিভব মানে একক ভরের জন্য কাজ। বিভব মানে কি, তাহলে বিভবের পরিবর্তন করলে কাজের পরিবর্তন কতটুকু কাজ করতে সেটা বের করতে পারবো না। তাহলে তুমি যদি এমসিকিউর জন্য এটা বিভব থেকে সরাসরি করে দিতে পারবা, আর এখানে আমরা মহাকর্ষীয় কাজ দিয়ে করব, ঠিক আছে স্যার। তো এক্সট্রা কতটুকু তাকে চেঞ্জ করতে হয়েছে সেটা একটু আমরা দেখব, চলো স্যার। দেখো স্যার, এক্সট্রা আমরা কৃত কাজ ডাব্লিউ বলতে কি জানি, জি এম এম ডিভাইডেড বাই কত, একটা মাইনাস থাকে ডাব্লিউ দিয়ে, এটা কার দ্বারা, পৃথিবীর দ্বারা বা এই আরটার দ্বারা। সো ডিভাইডেড বাই আর, এরকম ছিল না স্যার। আমরা এটা কি করতেছি, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসেব করতেছি, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসেব করতেছি। যদি স্যার আমরা এখন নিকট থেকে দূরে নিয়ে যাই, নিকট থেকে দূরে নিয়ে যাই, তাহলে সেটাই তো আমাদের এক্সট্রা আর। নিকট থেকে দূরে নিয়ে গেছি, সেটাই হচ্ছে আমাদেরকে অতিরিক্ত যে কাজটা করতে হচ্ছে সেটা বের করব। তা আর এর জায়গায় আমরা ওটা বসাই দিব স্যার, না আর এর জায়গাটা বসাই দিলে হবে না। দেখো স্যার,
আমাদের করতে হবে কি ইন্টিগ্রেশন করা ছাড়া আসলে এটা উপায় নাই, যেটা আমি বিশ্বাস করি আর কি। ইন্টিগ্রেশন করা ছাড়া আসলে উপায় নাই। আপনাদেরকে একটু ইন্টিগ্রেশন দেখাচ্ছি, আপনারা একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, পরে আবার নেতে রেকর্ডটা দেখে নেবেন। এই আমরা ডিআর করব, বল দিয়ে করব। আমরা করতেছি কি নিচ থেকে উপরে তুলতেছি, ঠিক না স্যার? একটা জিনিস বলেন, এই কৃত কাজটা আমাদের পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? আমরা পৃথিবীকে সূর্য টানতেছে, আমরা বাইরের দিকে নিয়ে যাচ্ছি, নিকট থেকে দূরে নিয়ে যেতে কাজ বলছে, দূর থেকে নিকটে আনতে না। তাহলে আমরা বাইরের দিকে নিয়ে যাচ্ছি, সূর্য টানছে ভিতরের দিকে, এখানে কাজের সূত্র থেকে একটা মাইনাস চলে আসবে না স্যার? ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমরা মাইনাস দিলাম। এখানে আমরা করবো কি জি এম সান, জি এম আর্থ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এদিকে লিখবো ডিআর। বল গুণ সরণ, বল গুণ সরণ করে আমরা বের করি, কিন্তু পরিবর্তনশীল বলের জন্য এভাবে ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়, সেটা বলছিলাম। ঠিক আছে স্যার? সো পরিবর্তনশীল বলটাকে দেখার জন্য এভাবে ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়, সেভাবে বলছিলাম। এবার দেখেন স্যার, জি এম এস এম ই আমাদের এখানে চলে আসবে। আমাকে একটু রেঞ্জ বলতে হবে, রেঞ্জগুলো কত কত স্যার? আমরা R1 R2 বলতেছি স্যার, ভালো মতো দেখেন। R1 R2 এর মানগুলো অনেক বড় বড়, তো এখানে লিখতেছি না। R1 হচ্ছে আমার নিকটতম ব্যাসার্ধটা, আর R2 হচ্ছে আমার দূরতম ব্যাসার্ধটা। এবারে যদি স্যার আমরা এখানে লিখি জি এম এস এম ই ডিভাইডেড বাই, এখানে মাইনাস একটা আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, বা আপনারা এইভাবে লিখেন, আপনারা আস্তে আস্তে ভেঙে ভেঙেই লিখেন। এই যে -1/r আসে, R1 R2 আসবে, আর 1/r স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে -1/r আসে। এগুলো কনস্ট্যান্ট থেকে বের হয়ে চলে আসছিল, জি এম এম কিন্তু কনস্ট্যান্ট থেকে বের হয়ে চলে আসছিল। কনস্ট্যান্ট বের করে দেওয়ার পরে 1/r স্কোয়ার পেলাম, 1/r স্কোয়ারকে যদি করে -1/r আসে ইন্টিগ্রেশন করলে, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে জি এম এম, একটা এম এস একটা এম ই। তারপরে এখানে আমাদের এই মাইনাসটা বের করে দিছি আমরা, আর এর মান দুইবার বসাইতে হবে, একবার R2 বসাবো আর একবার R1 বসাবো। দিছি, পার্থক্য দিয়ে দিছিলাম না স্যার? এটা সহ দিছিলাম, একটা হচ্ছে দেখ, হ্যাঁ ওটা দিয়ে করতে পারো, বাট প্রমাণটা আজকে দেখাই দিলাম আর কি। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, কার দ্বারা কি তো কাজ করতে হচ্ছে? সূর্যের দ্বারা বলছে এখানে 27 নম্বরটা না? এটা একটা জিনিস আমি আরেকবার একটু দেখি। বলছে একজন শিক্ষার্থী হিসেবে করে বললেন পৃথিবীকে নিকটতম দূরত্ব দূরতম সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ। বলের বিরুদ্ধে কাজ বলছে না স্যার? বলের বিরুদ্ধে কাজ, হ্যাঁ বলের বিরুদ্ধে কাজ এটাই হবে। মহাকর্ষ বলের বিরুদ্ধে যেটা কাজ হচ্ছে ঋণাত্মকে আসবে, এটা হিসাব করে দেখবা, বলের বিরুদ্ধে কাজ থেকে ঋণাত্মক আসবে। হ্যাঁ, ডিরেক্ট এটা লিখে করে ফেলতে পারো, এই লাইনটা দিয়ে করে ফেলতে পারো। মহাকর্ষীয় বলের জন্য কৃত কাজ, এটা সূত্র দিয়েছিলাম তোমাদেরকে আমি, এই সূত্র বসাই করতে পারো। ইন্টিগ্রেশন করলে ভালো, মাইনাস চলে আসবে, এই মাইনাস এই মানে চলে গেছে তো স্যার। আচ্ছা, বলের বিরুদ্ধে কাজ হলে এটা থাকে না, ঠিক আছে? বলের বিরুদ্ধে কাজ হলে এটা থাকে না, বলের বিরুদ্ধে কাজ বলে দিবে আর কি, এখন মুখে বলে দেওয়ার সময় বলে দিবে, এদিকে মাইনাস চলে আসবে, এখান থেকে মাইনাস চলে আসবে। সূত্রে মাইনাস ছিল তো স্যার, কিন্তু বলের বিরুদ্ধে কাজ বলছো তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বিরুদ্ধ কথাটা বলে ফেল স্যার, আমাদের আর দরকার নাই। আমরা এখন বলের বিরুদ্ধে কাজ ভ্যালুটা বসাবো আর কি, ফ্যানটা ভ্যালু বসাই দেও স্যার। এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই। জি এর মান বসাও 6.67 × 10⁻11। পৃথিবীর ভর এবং সূর্যের ভরগুলো বসাইতে হবে 2 × 10⁻30, এটা হচ্ছে 6 × 10⁻24। দূরত্বগুলো নিকটতম দূরত্ব, আর 2 হচ্ছে দূরতম দূরত্ব, দূরের দূরত্বটা স্যার 1.52 × 10⁻11 মাইনাস 1.47 × 10⁻11 বসাই দাও স্যার, যা আসবে আনসার। ইন্টিগ্রেশনটা আবার বুঝে দিব। আমরা বলের মান, মহাকর্ষ বলের মান কি? জি এম এম বাই আর স্কয়ার জানি না স্যার?
আচ্ছা, এই সূত্রটা কোথা থেকে আসছে? এটা কাজ শক্তি ক্ষমতার মধ্যে পরিবর্তনশীল পদার্থের ক্ষেত্রে কাজ বের করতে গেলে এভাবে করতে হবে, ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়। কেন? বলটা ধ্রুব না, মহাকর্ষ বল ধ্রুব বল না। ধ্রুব বল দ্বারা হলে ডাব্লিউ ইকুয়াল টু এফএস দিয়ে করে ফেলতে পারতাম আমরা স্যার, ঠিক আছে? কিন্তু এখানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি করবো না, এফএস করবো না, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এফ ডিএস ডিআর ডিএক্স, যা খুশি বলতে পারে, একটা দূরত্বের প্যারামিটার, দূরত্বের কি, একটা দূরত্বের চলক আর কি, ঠিক আছে? দূরত্বের চলক ডিআর বসাইলাম স্যার। এবার এগুলো করলে এখানে একটা মাইনাসের সামনে চলে গেছে, মাইনাস যায় নাই, এটা দিয়ে ভাগ করলে এখানে ঋণাত্মক আসবে একটা ভ্যালু। আচ্ছা, যেটা আসবে আগে একটু ইন্টিগ্রেশনের কাজটা বুঝে নিয়ে আনসারটা তোমরা ক্যালকুলেটর রাখো, সবাই মিলাই দেখো পাশাপাশি। তো যেই বলতেছিল ইন্টিগ্রেশন বুঝে একটু দেখো স্যার। তাহলে আমরা এবারে এফ এর মান বসাইলাম, বসানোর পরে জি এম এম এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় বের হয়ে চলে আসছে স্যার ইন্টিগ্রেশনে, ডিফারেন্সিয়েশনে বের হয়ে আসতেছিল না, ইন্টিগ্রেশনে বের হয়ে চলে আসবে কনস্ট্যান্টগুলো। বাকি থাকে চলক হচ্ছে তোমার, চলক হচ্ছে আমার ডিআর, ডিআর এর রাশি আমার 1/r² থেকে গেছে, 1/r², 1/r² ইন্টিগ্রেশনের সূত্র আপনারা -1/r করবেন, -1/r আসবে ইন্টিগ্রেশন করলে, এটা ইন্টিগ্রেশনের সূত্র। কেমন করার পরে তারপর স্যার আমাদের আপার লিমিট লোয়ার লিমিট এভাবে রেখে দিতে হয়। আপার লিমিট লোয়ার লিমিট বসানোর নিয়ম হচ্ছে এটা, আমরা একবার আপার লিমিটের মান বসাই দিব, মাইনাস করে আরেকবার পুরো জিনিসের মধ্যে লোয়ার লিমিটের মানটা বসাই দিব। কেমন? তো এখানে স্যার দেখেন আমরা করছি কি, মাইনাসটাকে বের করে নিয়ে আসছি, মাইনাসটা আমাদেরকে হ্যাসেল দিবে, বের করে নিয়ে আসছে, এখানে কোনো সমস্যা নেই। মাইনাস থাকুক, 1 থাকুক, 2 থাকুক, 4 থাকুক, কোনো কিছু সংখ্যা যদি গুণ আকারে থাকে সেটাকেও বের করে নিয়ে আসা যায়। তো বের করে নিয়ে আসার পরে তারপর স্যার আমরা R2 এর মান বসাই দিয়ে 1/R2 পেলাম, R1 এর মান বসাই দিয়ে মান হয় R1 পেলাম, মাঝখানে মাইনাস দিয়ে দিব। বুঝছো স্যার? বুঝো নাই? ইন্টিগ্রেশন তাহলে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? প্রসেসটা দেখে ইন্টিগ্রেশন যখন করাবো তখন একটু ভালো মতো করে বুঝতে পারবেন আর কি। কোন জায়গায় বুঝেন? এই জায়গাটা পর্যন্ত বুঝছেন? লিমিট বসানোটা বুঝেন নাই। লিমিট বসানোর নিয়ম হচ্ছে এই পুরো জিনিসের উপরে, এই পুরো জিনিসের উপরে একবার R2 বসাও, তাহলে কত হয়, আর এর জায়গায় R2 বসাও, R2 বসাইলাম, মাইনাস এবার আর এর জায়গায় R1 বসাও, এটাই হচ্ছে লিমিট বসানোর নিয়ম। একবার আপার লিমিটটা বসাই দিব পুরো জায়গার মধ্যে, মাইনাস দিয়ে তারপরে লোয়ার লিমিটটা বসাই দিব, বুঝছেন? আর এখানে মাইনাসটা বের করে নিয়ে আসছি, তাহলে শুধু 1/r ছিল, 1/r এর মধ্যে একবার R2 বসাইছি, একবার R1 বসাইছি। ক্লিয়ার? ওকে, কত আসছে ভ্যালু? টেন টু দি পাওয়ার 35 জুল। এটা আসছে তোমাদের? এটা আসছে নাই? ক্যালকুলেটর কেউ একজন আমাকে দাও। দুঃখের বিষয় হচ্ছে তোমরা ক্যালকুলেটরই বসাতে পারো না, ক্যালকুলেটরে মান বসাতে পারে না আমার বাচ্চারা, এই হলো কষ্টের বিষয়। এজন্য বলি বসে বসে ক্যালকুলেটর কীভাবে কী কী ভুল করা যায় সবগুলো দেখে ফেলো স্যার। ওয়ান বাই 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আমরা 100 ml দিয়ে পর্যন্ত যেভাবে ক্যালকুলেশন করতাম, আজকাল পোলাপানিতে 100 ml দেখলে নাক ছিটকায়। 1.791, ভেরি গুড, সাবাস। এই ছেলেটা পারছে, হাসিব ছেলেটা পারছে। হাসিব ম্যাথ ক্লাস করে নাই কেন? জ্যাম ছিল। তুমি বেরি হয়েছ 10^32, এটা আসছে, ভেরি গুড, এটাই আসছে। এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার, এটা আসছে স্যার। এত জুল বলের বিরুদ্ধে কাজ করতে হইল, এ হয়ে গেছে আমাদের, এটা বুঝছো? এটা করে ফেলবা। আমরা এমনি সরাসরি তোমাদেরকে মহাকর্ষীয় বল দ্বারা কৃতকার্যের সূত্র দিয়ে দিয়েছিলাম। মহাকর্ষীয় বল দ্বারা কৃতকার্যের সূত্র আমরা এরকম বলছিলাম যে বাইরের দিকে নিতে গেলে GMM 1/R2 - 1/R1 এরকম লিখে দিয়েছিলাম, ঠিক না স্যার? ওইটা দিয়েও ডিরেক্ট সরাসরি করে ফেলতে পারবা, বিভবের ইয়া থেকেও করে ফেলা যায়। আমরা এই জিনিসগুলা পরে ইন্টিগ্রেশনের ইয়া দেখলে বুঝতে পারবো ইন্টিগ্রেশন দিয়ে করাটা বেটার, যদি সূত্র মনে না থাকে ইন্টিগ্রেশন দিয়ে করাটা বেটার। 28 নম্বর প্রবলেম বাসায় করবা। 60 কেজি পর আনতে কৃতকাজ বলছে,
মহাকর্ষীয় বিভব শক্তি কত? মহাকর্ষীয় বিভব শক্তি মানে হচ্ছে তোমার এখানে ভর দুইটা দিয়ে দিছে। 28 নম্বর প্রশ্নটা দেখো স্যার, অসীম দূরত্ব হতে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে 60 কেজি ভরের বস্তু আনতে 5 × 10⁻⁶ জুল কাজ করতে হয়। ওই বিন্দুতে 1530 কেজি ভরের কোনো বস্তু রাখলে এর মহাকর্ষীয় বিভব শক্তি কত? মহাকর্ষীয় বিভব শক্তি কত? তাহলে যেই কোনো একটা বস্তু রাখলে মহাকর্ষীয় বিভব যেটা থাকে সেটা তো স্যার আমরা অ্যাজ ইট ইজ জানি। এটা তো তোমার কোন বস্তু রাখছো তার উপর না, ওইখান থেকে যে আনলাম কৃতকাজ দিয়ে সেটা করে ফেলবো। কৃতকাজ W/M করব, তাইলে আমরা বিভব পেয়ে যাব স্যার। বিভবের জন্য W এর মান আমাদের কত দেওয়া আছে স্যার? W এর মান দেওয়া আছে। ভর কোনটা বসাবো? ভর হচ্ছে ওই কাজটা করতে যে ভরটা আনতে হয়েছিল, যে ভরটা আনতে ওই কাজটা করতে হয়েছিল, কোন 60 কেজি বসাবো। ঠিক আছে স্যার, এটুকু বসাইলে বিভব বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা শুধুই কনফিউজ করার জন্য দিছে। ঠিক আছে, বিভব শক্তি তো অন্য কোনো বস্তুর উপর নির্ভর করে না, ঠিক না স্যার? বিভব তোমার অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতেছে না। বিভব হচ্ছে তোমার যে বস্তুটাকে তুমি আনছো ওই পয়েন্টের একটা বৈশিষ্ট্য, এরপর সেখানে যে কোনো বস্তু নিয়ে আসেন, এখানে বিভব কি চেঞ্জ হবে স্যার? চেঞ্জ হবে না। বিভব কিন্তু বস্তুর উপরে চেঞ্জ হয় না, বস্তু চেঞ্জ হলে অটোমেটিক কাজ চেঞ্জ হয়ে যাবে। কাজ চেঞ্জ হয়ে ব্যালেন্স করে বিভবটাকে সেম রাখবে অলওয়েজ। কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে একটা স্পেসিফিক বিন্দুতে বিভব সবসময় সেম থাকে। কথাটাকে বুঝতে পারছি নাকি পারি নাই? ওকে, যেমন ধরো আমি 60 কেজি ভরের বস্তুটাকে এই জায়গায় আনলাম, মহাকর্ষী বিভব মানে এই বিন্দুতে আনলাম, যে এই বিভবটা পাইছি, এবার 60 কেজি জায়গায় 1580 যদি এখানে নিয়ে আসি, তাহলে কি বিভব চেঞ্জ হয়ে যাবে স্যার? আমাদের এনে বসাইলে কি 1580 বসাইলে কি চেঞ্জ হয়ে যাবে? না, ওটার জন্য ওটার কৃতকাজ চেঞ্জ হয়ে যাবে। ওটার কৃতকাজ কি আমাদেরকে দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে ওটা দিয়ে আমরা হিসাব করবো না, আমাদেরকে যেটার বিভব দেওয়া আছে, যেটার কৃতকাজ দেওয়া আছে, ওটা দিয়েই ভর দিয়ে বিভব বের করে ফেলবো। হ্যাঁ, একটা মহাকর্ষীয় ক্ষেত্রে একটা স্পেসিফিক বিন্দুতে বিভব সবসময় সেম। 29 নম্বর প্রশ্নটা দেখো স্যার। 29 নম্বর প্রশ্নে বলছে কি, আচ্ছা চিত্রটা একটু, একটি বর্গক্ষেত্রের যার বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে কি L, তিনটি কোণে তিনটি কৌণিক বিন্দুতে সমান ভরের বস্তু M স্থাপন করা আছে। চতুর্থ কৌণিক বিন্দুর মানটা তোমার কৌণিক বিন্দুটাকে O বলতেছে। তো এটা একটু তাহলে স্যার আমরা আঁকি, চিত্রটা আপনারা পাশে এঁকে রাখবেন, কোনো সমস্যা নেই স্যার। 29 নম্বরটা 29, এখানে স্যার আমাদের একটা বর্গ বলছে না স্যার, দৈর্ঘ্য আমাদের L বলে দিছে, তিনটা বিন্দুতে তিনটা বর আছে তোমার হচ্ছে কি mm করে, আর চতুর্থ বিন্দুটাকে আমরা O বলতেছি। আর এখানে আমরা তাহলে PQR বলি, এগুলাকে পয়েন্টগুলো PQR, সবগুলোতে আমার এম্বরের বস্তু আছে স্যার, সবগুলোতে আমার এম্বরের বস্তু আছে তিনটা পয়েন্টে। এবার বলছে উপরের চিত্রে, এই চিত্রে L দৈর্ঘ্যের কোনো বর্গের তিনটি কৌণিক বিন্দুতে তিনটি সমান বরের বস্তু M স্থাপন করা আছে। চতুর্থ বিন্দুতে ও বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করো। লব্ধি প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করতে বলছে স্যার। তাহলে আমরা কিভাবে করব? লব্ধি প্রাবল্য, তাহলে এখানে প্রাবল্য আমাদের কিভাবে, এগুলো সবগুলোর জন্য পাবো না স্যার। আচ্ছা, মহাকর্ষীয় প্রাবল্য স্যার আকর্ষণধর্মী হয়, উল্টা আঁকছি, এভাবে আকর্ষণধর্মী হবে স্যার। এই বিন্দুতে প্রাবল্য এই যে আকর্ষণধর্মী হবে স্যার, প্রত্যেকে তাকে চার টানতে চাইবে। মহাকর্ষীয় প্রাবল্য মানে কি? একক ভরের একটা বস্তুকে আনলে যে পরিমাণ টান অনুভব করে স্যার, তাহলে এর জন্য একটা টান, এর জন্য একটা টান, এদিকে একটা টান অনুভব করবে স্যার। তিনটা ভেক্টর এভাবে কাজ করতেছে। আমরা কি এই তিনজনের লব্ধি বের করতে জানি, বের করতে পারি? কি করব? প্রথমে এই যে এদের জন্য হিসাব করব স্যার। আমরা এখানে প্রত্যেকের জন্য আগে মাসটা হিসাব করে ফেলে, এই যে রেডিয়াল দুইটা মানে দুই পাশের দুইটার জন্য আগে বের করি স্যার। আমরা দুই পাশের দুইটার জন্য আগে বের করি। আর ও কিউ বিন্দুতে এটাকে আমরা পি বিন্দু দিই, এটাকে কিউ দিই, এইভাবে লিখো স্যার। পিইউ আর লিখি স্যার। এখন
নিজেরা কথা বলতে কয়বার নিষেধ করি বলো তো দেখি স্যার। পি ইউ আর বিন্দুতে এম ভরের জন্য প্রাবল্য ইপি লিখবো স্যার, আমরা ইআর লিখবো, দুইটাই সমান সমানে আসবে। এখানে আসবে জিএম ডিভাইডেড বাই এল স্কোয়ার, জিএম ডিভাইডেড বাই কি আসবে এল স্কোয়ার, এম এর মানটা স্মল এম বলছে, এটুকু বুঝছো স্যার? তো তাদের দুজনের লব্ধি কি হবে স্যার? এগুলো তো ভেক্টর স্যার, তাহলে লব্ধি যে রেজাল্টেন্টটা আসবে পিআর, যেটাকে আমরা বলতেছি পিআরটা কি হবে? পিআর এর মানটা কেমন করা হবে স্যার? আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধি কেমনে হিসাব করতে হয়? ইপি স্কোয়ার ইআর স্কোয়ার, দুইটা সমানে সমানে, তাইলে এটাকে আমরা কি লিখতে পারি? ইপি স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার, তার মানে √2 ইপি হয়ে যায়। √2 ইপি মানে হচ্ছে তোমার √2 জিএম ডিভাইডেড বাই এল স্কোয়ার। এইটা একটা পেয়ে গেলাম। এটা কোন বরাবর পাইছি? এটা কোন বরাবর হবে? তোমরা তো নিশ্চয় জানো, যদি বল দুইটা সমানে সমানে হয় বরাবর মাঝখান দিয়ে চলে আসবে, বরাবর মাঝখান দিয়ে মানে ও কিউ বরাবর কাজ করতেছে। এটা কোন বরাবর কাজ করবে? ও কিউ বরাবর। এটা ভেক্টর, এটা ভেক্টরকে এভাবে করে দিয়ে বলে দিতে হবে স্যার। এরপরে কিউ বিন্দুতে প্রাবল্য, এটাকে আমরা ইকিউ বলি স্যার। ইকিউ কি আসবে স্যার? জি এম ডিভাইডেড বাই এল এর পরিমাণটা কি হবে স্যার? কিউ বিন্দুর জন্য দূরত্বটা কত? ও থেকে কিউ বিন্দুর দূরত্ব কত স্যার? √2L না স্যার? √2L কি না? তাহলে আমরা এখানের মধ্যে √2 × L বলবো, কারণ কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের √2 গুণ, তাহলে √2 × L দিয়ে এটা করব। এটাকে করলে আমরা কি পাচ্ছি? জিএম ডিভাইডেড বাই 2L স্কোয়ার, জিএম ডিভাইডেড বাই 2L স্কোয়ার। তাহলে স্যারের আমার এখানে আমরা কি করব? এটাও ও কিউ বরাবর। তো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদের লব্ধি কি হবে স্যার? দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদের লব্ধি কি হবে? জাস্ট যোগফল হবে না স্যার? লব্ধি যোগফল, একই দিকে কাজ করলে জাস্ট যোগ করে দিতে হবে। সুতরাং লব্ধি প্রাবল্য কি পাবো? ই পি আর পাবো যোগ ই কিউ করবো স্যার। তাহলে আমাদের আসে জিএম ডিভাইডেড বাই না √2 জিএম বাই এল স্কোয়ার প্লাস জিএম ডিভাইড বাই 2L স্কোয়ার। 2L স্কোয়ার যদি কমন নিই স্যার আমরা এখানে পাবো 2√2 জিএম প্লাস এখানে জিএম। তাহলে আরেকটু সহজ করে লিখলে স্যার 1 + 2√2 জিএম ডিভাইডেড বাই 2L স্কোয়ার, এটাই অ্যান্সার স্যার। ভেক্টর তোমরা করছো যে ভেক্টরগুলোকে এভাবে করতে হয় স্যার। ভেক্টর চ্যাপ্টারটা তো আমরা পড়ছি না, দুইটি ভেক্টর পরস্পর এই দূরত্ব সমান সমান আমরা দেখেই বুঝতেছি, দূরত্ব সমান সবকিছু সমান, এই দুটোকে সমান করে দিচ্ছি। বাসায় কি একটু ভালো মতো দেখবা, এই ধরনের কাজ আমাকে বারবার করতে হবে। ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার করতে হবে, ফিজিক্সের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2তেও করতে হবে। ওইখানে আমরা প্রাবল্য হিসাব করার সময় এই ধরনের ক্যালকুলেশনগুলো করবো, বুঝছো স্যার? তাহলে আমরা তো বুঝছি যে পি বিন্দু এবং আর বিন্দুতে সমান সমান পাওয়া যাবে, সমান সমান করলে 90 ডিগ্রি কোণে আছে, তাদের লব্ধি বের করে ফেলছি। তাদের লব্ধি দিক্ষেপ একদম সমান মাঝখানে হবে, সমান মাঝখানে হওয়া মানে কর্ণ বরাবর হওয়া, তো ওইটা বলে দিচ্ছি। এটাও কিউ বিন্দুরটাও কর্ণ বরাবর হবে, হইল স্যার। মান সবগুলো যখন বের করে ফেলছি, ও কিউ বরাবর জাস্ট যোগ করে দিয়ে আমরা লব্ধি বের করে ফেলতে পারছি। ক্লিয়ার? ওকে, বাসায় কি একটু ভালো মতো দেখবা। 30 নাম্বার দেখো। ও আচ্ছা, না আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটা কি, কোন দিকে বুঝো না, এটা বুঝতে পারছো এমনি? না ভেক্টর তো তোমরা আগে করছো, ভেক্টরের কথাগুলোই বলতেছি। ভেক্টরের বললাম হচ্ছে এই দুইটা তো সমান আসবে, সেটুকু বুঝছো কিনা? ওকে, সমান হলে তারা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে কিনা, তাহলে তাদের লব্ধি কি হবে? এই সূত্রটা দিয়ে হয় না, হয় কিনা?
দুইটা ভেক্টরের লব্ধি যখন বের করতে যায়, লব্ধির মান যখন তারা 90 ডিগ্রি কোণে কাজ করে তখন √, ওদের স্কোয়ারের সমষ্টি। ঠিক আছে, বসাইলাম, এটা বের করে ফেলছি। এটা দিকটা কোন দিকে হবে? দুইটা ভেক্টর সমান হলে একদম মাঝখান দিয়ে তাদের লব্ধি যায়, তার মানে কর্ণ বরাবর তাদের লব্ধি চলে যাবে। বর্গের কর্ণ কিন্তু মাঝখান দিয়ে চলে যায়, তো ওইটা বললাম। তারপরে কিউয়ের জন্য কর্ণ বরাবর আসবে সেটা বললাম, দৈর্ঘ্যটা বের করলাম। এখন দুইটা যদি একই দিকে কাজ করে এই দুইটার লব্ধি করতে হবে না এখন, কারণ প্রথমে দুইজনের লব্ধি বের করলাম, তারপর তৃতীয় জনের লব্ধি বের করবো। সো যোগ করে দিয়ে আমরা বের করে ফেলছি। না ঠিক আছে, রেসপন্স করো ভালো। ক্লিয়ার? ওকে বাচ্চারা, 13 নম্বর কোয়েশ্চেন দেখো। 13 নম্বর কোয়েশ্চেন দেখো। সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে দেওয়া আছে, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এদের সংযোগ সরলরেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা? প্রাবল্য একাধিক বিন্দুতে শূন্য হওয়া সম্ভব কিনা, এই প্রাবল্য শূন্যটা করব আমরা। একত্রিশ নম্বরটা তোমরা বাসায় পারবা, 30 নম্বরটা করে আজকে শেষ করব। একত্রিশ নম্বরটা তোমরা বাসায় করবা। কালকে একটু 31 নম্বর তোমরা বাসায় করবা, 30 নম্বরটা করে শেষ করবো। এটা তুই বলছো? কোনটা বুঝো নাই? মুছে লিখতে পারো না বলতেছো? আচ্ছা, কালকে একটু 1 ঘন্টা 15 মিনিট মতো ক্লাস দিব, মানে 3টা থেকে 4টা 15 পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স ক্লাস আছে তো কালকে। শুক্রবার না, শুক্রবার এক্সট্রা ক্লাস না, কালকে এবং রবিবারে মিলে আমরা চ্যাপ্টার শেষ করে দিব। ঠিক আছে স্যার, এজন্য কালকে একটু বেশি ক্লাস নিতে হবে। কালকে 1 ঘন্টা 15 মিনিট মতো ক্লাস দিব। 15 মিনিট আমরা এই অঙ্কগুলো করে শেষ করবো মুক্তিবেগের, তারপরে 1 ঘন্টা আমরা পরে এটুকু কতটুকু করবো, রবিবার দিন ইনশাল্লাহ পুরোটা শেষ করে দিব। হ্যাঁ, এই 30 নম্বর কোয়েশ্চেন দেখো স্যার। সূর্য ও পৃথিবীর ভর বলে দিছে, মধ্যবর্তী বিন্দুতে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে সেটা বলছে। চলো স্যার, এটা কি ছিল? মুস্তাছি না স্যার, দেখো ইপিআর যুগ ইকিউ, তুলো লিখে ফেলো। এই দেখো সূর্য আর পৃথিবী, সূর্য পৃথিবী দুজনকে আঁকলাম স্যার, তাদের সংযোগ সরলরেখা করলাম। সূর্য এবং পৃথিবী করলাম, তাদের সংযোগ সরলরেখা করলাম। করার পরে বলছে কি একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হতে পারে কিনা। এখানে যে কোনো একটা বিন্দু কনসিডার করব, যে কোনো একটা বিন্দু ধরে নিব স্যার, ওই বিন্দুতে প্রাবল্যের মান শূন্য আসে কিনা দেখব। এখন দেখো স্যার, আমরা এই বিন্দুতে পেলাম কি এখানে আকর্ষণ করবে, এখানে আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে স্যার ভেতরে মাঝখান দিয়ে, তাহলে এখানে প্রাবল্য শূন্য পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বসো। দেখো এইখানে দুই জায়গায় যদি আমরা হিসাব করি, প্রাবল্যের মান শূন্য আসবে কখন? এইদিকে যেটা আসবে আর এদিকে যেটা আসবে, একটা আরেকটাকে কি করে ফেলবে, কাটাকাটি করে ফেলবে, ক্যান্সেল আউট করে দিবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এইদিকের সূর্যের জন্য একটা প্রাবল্য আছে, পৃথিবীর জন্য এই দিকে প্রাবল্য আছে। প্রাবল্য দিক রাশি, দুই দিক থেকে একে অপরকে কাটাকাটি করে দিয়ে শূন্য করে ফেলবে। কিন্তু আমরা যদি বাইরে কোনো বিন্দুর জন্য হিসাব করি, তাহলে দেখো তো স্যার, সূর্য টানবে, সূর্য ডানে টানতেছে, পৃথিবীও ডানে টানতেছে, দুইটার দিকেরই প্রাবল্য একই দিকে, শূন্য হওয়া সম্ভব না। এই পাশে করলেও সেম, দুটোটা ডানে, দুটোটা বামে টেনে নিয়ে আসবে, দুটোটা বামে তোমার প্রাবল্য চলে আসবে, তখন আমাদের মানটা কি আসবে না, শূন্য আসবে না। তো এই জন্য আমাদের মাঝখান দিয়ে নিতে হবে, মাঝখানে বলে আমরা চলো স্যার প্রাবল্যের এটা বের করে ফেলি। আমরা সানের জন্য করতেছি, আমরা আর্থের জন্য করতেছি, তাহলে আমরা জিএম ডিভাইডেড বাই এটা সান দিয়ে করবো স্যার। আর আর এর পরিমাণটা আমরা একটা জিনিস করব, দেখো স্যার এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি, সূর্য থেকে ডিস্টেন্সটাকে এক্স বলি,
শোনো, সূর্য থেকে ডিস্টেন্সটাকে এক্স বলি, তাহলে পৃথিবী থেকে ডিস্টেন্সটা কত হবে তার জন্য আমাকে টোটাল ডিস্টেন্স জানা থাকতে হবে। টোটাল ডিস্টেন্স বলছে 1.5 × 10⁻11, তাহলে 1.5 × 10⁻11 এটা থেকে যদি আমরা এক্স মাইনাস করে দিই তাহলে কত আসে দেখি বলো। 10 সূর্যের জন্য শুধুমাত্র এক্স স্কোয়ার করব, আর এখানে হবে GM পৃথিবীর জন্য হবে 1.5 × 10⁻11 - x হোল স্কোয়ার। এখান থেকে জি যাবে কাটাকাটি, আমরা কি করতে পারি দেখো স্যার, 1.5 × 10⁻11 - x ডিভাইডেড বাই x ইকুয়াল m পৃথিবী m সূর্য। এটা করে ফেলতে পারবো, স্কোয়ার রুট করে কেন ফেলতে পারছি, কারণ আমরা কনফিডেন্ট যে এটা মাঝখানেই হবে, এবং ওইভাবেই করে আমরা পয়েন্টগুলোকে ধরছি। ধরার পরে এখানে প্লাস মাইনাসের মানে শুধুমাত্র প্লাসটা নিয়ে কাজ করবো আমরা, ওই একটা পয়েন্টের জন্যই পাবো। এখান থেকে তুমি এক্সে যেটা পাবো সেটাই হয়ে যাবে। আমাদের ভ্যালুগুলো বসাই দিই, 6 × 10⁻24, 2 × 10⁻30 রেশিও করে এখানে একটা মান পেয়ে যাব। এখানে 1.5 × 10⁻11 পাবো ডিভাইডেড বাই x - 1 করো, করলে আনসার পেয়ে যাবা। এইটার হিসাবটা কত আসে বলো। এখানে মনে আসে 3 × 10⁻⁻6, এখানে +1 করতে হবে আমাদের। এক্স ইকুয়াল টু কি আসছে, কত আসে এই ভ্যালুটা কত আসে বলো। 1.49 10⁻11, এটা প্রায় সেমই তো স্যার, এত মিটার, মানে প্রায় পৃথিবীর কাছাকাছি, সূর্য থেকে দূরত্ব পেয়ে গেছে স্যার। এই একটা বিন্দুতেই পাওয়া সম্ভব, তাই লিখে দিবা স্যার যে একাধিক বিন্দুতে পাওয়া সম্ভব না, শুধুমাত্র এই দূরত্বে গিয়ে আমরা মহাকর্ষীয় প্রাবল্যের মানটা কি পাবো, 0 পাবো। সবাই কি বুঝতে পারছো স্যার? এখানে প্লাস মাইনাস না নিয়ে শুধুমাত্র প্লাস কেন নিলাম বুঝতে পারছো? হ্যাঁ, মাইনাস হওয়া মানে এক্সট্রা নেগেটিভ দিকে চলে যাওয়া, বাইরে চলে যাবে। বাইরের জন্য আমরা না বলছি, বাইরে আমাদের প্রাবল্য 0 পাবো না বলছি, তাই আমরা মাইনাসের দিকে নিয়ে যাই নাই, এক্সের মানটা এখানে পজিটিভের জন্য করব। ঠিক আছে স্যার, সবাই বুঝতে পারলে স্যার আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন আমরা মুক্তিবেগের প্রবলেম করে এরপরে হচ্ছে কি স্যাটেলাইটের সূত্রগুলো থেকে স্যাটেলাইটের প্রবলেমগুলো করে ফেলবো। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।